আছি আল্লাহর রহমতে। ঘুম আসতেছে খালি। আমি খাচ্ছি তো, আমি খেয়ে খেয়ে খালি ঘুমাচ্ছি। আজকে আমরা কি করবো? হানিয়া ম্যাম সবাই আসছে? ম্যাম বি সেকশনে আজকে এখানেই ক্লাস করবে। বুঝি না। বি গ্রুপ আজকে এখানেই ক্লাস করবে ম্যাম। বাকিরা বুঝি নাই, কোথায় ক্লাস করবে? বি গ্রুপ তো অন্য গ্রুপ ওয়ার্ডে যাওয়ার কথা ছিল ম্যাডাম, কিন্তু ওখানে হবে না, আজকের থেকে এখানেই হবে। বি গ্রুপের ডেন্টালের ওদের তো কালকে থেকে না। ম্যাম ওদেরটা হবে না, ডেন্টাল হবে না, ডেন্টাল রেডিওটাও এসওপিডি নেবে। ও আচ্ছা, কেন ওখানে যোগাযোগ করছে? ম্যাম আমাদের আগে যারা গ্রুপ ছিল ওরাও সেমই করছে, এসওপিডি তে ক্লাস নিতে, ডেন্টাল আর রেডিও হয় না ওদের। রেডিও হয় নাই, তাহলে না আগে ডেন্টালে যোগাযোগ করতে বলো, যদি না হয় সেক্ষেত্রে অন্য কথা। আর যদি ওরা ক্লাস নেয় তখন তো ঝামেলায় পড়ে যাবে না, অ্যাবসেন্ট হয়ে যাবে না তখন? বুঝো নাই? আচ্ছা ম্যাম। সাথে আগে যোগাযোগ করতে বলো যে ক্লাস নিবে কিনা ওরা। ওরা যদি না নেয় বা ওদের কোনো ঝামেলা থাকে সেক্ষেত্রে এখানে হবে আর কি। এখানে হবে মানে আমাকে তো কোনো ইনস্ট্রাকশন দেয় নাই, তখন তোমরা ওই ডেন্টালে তখন অ্যাবসেন্ট বসে যাবে যদি ডেন্টালে ক্লাসগুলো না করে। আগে ওদের সাথে কথা বলো। বা তোমাদের মনিটর যে ওকে ইয়াসারের সাথে কথা বলতে বলো, মুকলেশ স্যারের সাথে। মুকলেশ স্যারের নাম্বার আছে না? জি ম্যাম। হ্যাঁ, ওর সাথে কথা বলতে বলো। মানে হয় ডেন্টালের সাথে আগে আগে ডেন্টালের সাথে কথা বলো, ডেন্টাল কি বলে দেখো, তারপর মুকলেশ স্যারকে জানাও। ডেন্টালে ক্লাস হলে তো ডেন্টালে করলো, আর না হলে তখন এখানে মুকলেশ স্যারের সাথে কথা বলে এদিকে অ্যাটেন্ড করবে। ম্যাম ডেন্টালে কার সাথে কন্টাক্ট করব, কোন স্যারের সাথে? এটা তো আমি যাই না, আমার তো ডেন্টালের কোনো ইয়া নাই। আচ্ছা, 1 মিনিট অপেক্ষা করো। শোনো, তোমাদের রোস্টারে যখন আপনি একটু যোগাযোগ করতে হবে আর কি। কেউ কলেজে আসে এরকম নাই, আসে তো তোমাদের মধ্যে কয়েকদিন আসে না, ডেন্টালে গিয়ে রোস্টারটা সহ নিয়ে যোগাযোগ করবা। তাহলে ওরা কোথায় পাবো? তোমাদের নাম্বার আছে? সামিয়া, তোমাদের কাছে জি নোমানের ম্যাম। নাম্বার আছে না? তোমরা নোমানের সাথে কথা বলো, ও বলতে পারবে কোথায় যাবা ওকে না যাবা এটা। কিন্তু ওরকম নিজের ইচ্ছায় যদি অ্যাবসেন্ট বসায় দাও, মানে এখানে ক্লাস করতে থাকো, তাহলে ওদিকে অ্যাবসেন্ট হয়ে যাবে, তখন তোমাদের পরীক্ষা দিতে ওকে সমস্যা ম্যাম। হবে। ঠিক আছে, নোমানের সাথে কথা বলে ক্লিয়ার কি করবা। আচ্ছা, আমরা শুরু করি। আহ আর ইংরেন হার্নিয়া পড়াবো তো। ইংরেন হার্নিয়া হার্নিয়া জিনিসটা কি বলবো? Protrusion of abdominal content through a hollow. মানে একটা উইক পয়েন্ট দিয়ে বের হয়ে যাবে, জি ম্যাম। অ্যাবডোমিনাল ওয়ালের একটা উইক পয়েন্ট দিয়ে অ্যাবডোমিনাল কন্টেন্টটা বের হয়ে আসবে, এটা হার্নিয়া বলে। ঠিক আছে, ইঙ্গুইনাল হার্নিয়াও সেরকম। ইঙ্গুইনাল হার্নিয়া অনেকগুলো আছে, অনেক অনেক টাইপের হার্নিয়া আছে। ভেন্ট্রাল হার্নিয়া, ইঙ্গুইনাল হার্নিয়া। ভেন্ট্রাল হার্নিয়ার মধ্যে হচ্ছে অ্যাবডোমিনাল ইনসিশনাল হার্নিয়াটাও করে, তারপর হচ্ছে পেরিস্টিক হার্নিয়া, হার্নিয়া এসব পড়ে আর কি। এখন ইঙ্গুইনাল হার্নিয়া পড়ার আগে ইঙ্গুইনাল
রিজনের অ্যানাটমিটা একটু জানতে হবে, কারণ মনে আছে ইনগুইনাল জি ক্যানেলের ম্যাম। অ্যানাটমি কি ছিল বলতো? বলতো ইনগুইনাল ক্যানেলের বাউন্ডারিটা বলতো? মনে আছে কারো? যে অ্যান্টেরিয়র ওয়ালে কি থাকবে, পোস্টেরিয়র ওয়ালে কি থাকবে, রুফে কি থাকবে, ফ্লোরে কি থাকবে? ম্যাম ফার্স্টে স্কিন সুপারফিশিয়াল ফাঁসা থাকবে, তারপর হচ্ছে মাসল গুলো থাকবে। ওটা মনে রাখতে গেলে আমাদের অ্যাবডোমিনাল ওয়ালের মাসল গুলো মনে রাখতে হবে। অ্যাবডোমিনাল ওয়ালে মাসল কি কি আছে? এক্সটার্নাল অবলিক, ইন্টারনাল অবলিক, তারপর হচ্ছে ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস মাসল। তাহলে এখানে অ্যান্টেরিয়র ওয়ালে কি থাকবে? স্কিন সুপারফিশিয়াল ফাঁসা তো বললাম, ওই ইনগুইনাল ক্যানেলের অ্যান্টেরিয়রলি তাহলে এক্সটার্নাল অবলিক অ্যাপোনিউরোসিস থাকবে, মাসল থেকে অ্যাপোনিউরোসিসটা হয়, ঠিক আছে? তাহলে অ্যান্টেরিয়র ওয়ালে কি থাকবে? এক্সটার্নাল অবলিক অ্যাপোনিউরোসিস। পোস্টেরিয়র ওয়ালে কি থাকবে? ফাসা ট্রান্সভার্সালিস কনজয়েন্ট টেন্ডন। ভেরি গুড। কনজয়েন্ট টেন্ডনটা মিডিয়ালি থাকে আর ল্যাটারালি করে ইন্টারনাল অবলিক থাকে। আর উপরে রুফটাতে কি থাকবে? রুফে হচ্ছে ইন্টারনাল অবলিক মাসল আর ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস মাসলস ফাইবার। এগুলো আর্চ করে যাবে। আর ফ্লোরে মানে ইনগুইনাল লিগামেন্ট থাকবে। ফ্লোরে ইনগুইনাল লিগামেন্ট থাকবে। ভেরি গুড। তাহলে আমাকে এটা কেন জানতে হবে? কারণ হচ্ছে কি এখানে আমার রিং আছে দুইটা, ইনগুইনাল ক্যানেল যেখান থেকে শুরু যেখানে গিয়ে শেষ। একটা কি বলে ডিপ ইনগুইনাল রিং, আর একটা আর সুপারফিশিয়াল ইনগুইনাল রিং। ডিপ ইনগুইনাল রিংটা কি দিয়ে ফর্ম হয় আর সুপারফিশিয়াল ইনগুইনাল রিংটা কি দিয়ে ফর্ম হয়? ডিপ ইনগুইনাল রিংটা ওই ফাসা ট্রান্সভার্সালিস পোস্টেরিয়রলি যেটা থাকে এটা, আর সুপারফিশিয়াল ইনগুইনাল রিংটা হচ্ছে এক্সটার্নাল অবলিক অ্যাপোনিউরোসিস। ঠিক আছে, দুটো দুই রকম, কিন্তু ডিপ ইনগুইনাল রিংটা সাধারণত ইউ শেপে হয় আর সুপারফিশিয়ালটা হচ্ছে একটু ট্রায়াঙ্গুলার টাইপের হয়। তো এখন এখানে হচ্ছে এটার ইম্পর্টেন্স কি, ডিপ ইনগুইনাল রিং সুপারফিশিয়াল ইনগুইনাল রিং কেন জানতে হবে আমাদের? ইনগুইনাল হার্নিয়াটা হবে ডাইরেক্ট আর ইনডাইরেক্ট ইনগুইনাল হার্নিয়া। বুঝা হবে, বুঝতে পারবা এটা। তাহলে মানে ইনগুইনাল ক্যানেল দিয়ে ঢুকে ডিপ রিং দিয়ে ঢুকে সুপারফিশিয়ালি বেরোবে কোনটা এক্সে, ডাইরেক্ট না ইনডাইরেক্ট? ম্যাম ইনডাইরেক্টটা হচ্ছে ডিপ ইনগুইনাল দিয়ে। না, ইনডাইরেক্টটা ডাইরেক্টটা হচ্ছে কি ডাইরেক্ট পোস্টেরিয়র ওয়াল দিয়ে নিউক্লিয়াস দিয়ে চলে আসবে, মানে এটা ডাইরেক্ট কথার মধ্যেই আছে, ডাইরেক্ট চলে আসবে। রিং দিয়ে ঢুকে একদম কোনা বাঁকা করে কি আসবে? ইনডাইরেক্ট। ও কাজ হচ্ছে ইনডাইরেক্টলি আসা, সেজন্য সে ইনডাইরেক্টলি আসবে। বুঝা গেছে? এভাবে মনে রাখবা, ডিপ রিং দিয়ে বেরোয় সুপারফিশিয়াল দিয়ে যাবে হচ্ছে ইনডাইরেক্ট, আর ডাইরেক্ট হচ্ছে কি হ্যাসেলবার্গ ট্রায়াঙ্গেল আছে না, নাম শুনছো? জি ম্যাম। হ্যাঁ, ডাইরেক্ট পোস্টেরিয়র ওয়াল দিয়ে আসবে, এটা হচ্ছে কি ডাইরেক্ট ইনগুইনাল হার্নিয়া। হ্যাসেলবার্গ ট্রায়াঙ্গেলের বাউন্ডারি বলতে পারবা? ম্যাম মিডিয়ালি হচ্ছে রেকটাস অ্যাবডোমিনিস মাসলের ল্যাটারাল বর্ডার থাকবে, তারপর ল্যাটারালি হচ্ছে ইনফেরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি, আর ইনফেরিয়রলি হচ্ছে মিডিয়াল হাফ অফ ইনগুইনাল লিগামেন্ট। ইনফেরিয়র হচ্ছে ইনগুইনাল লিগামেন্ট। তাহলে ওদিক দিয়ে যেটা আসবে ওটা হচ্ছে ডাইরেক্ট ইনগুইনাল হার্নিয়া। এখন আসো আমরা হার্নিয়া কিভাবে এক্সামিন করব। আমি তোমাদেরকে এটা বলছি কারণ হচ্ছে কি ওই এক্সামিনেশনে তোমাদেরকে বের করতে হবে কোনটা ডাইরেক্ট কোনটা ইনডাইরেক্ট। তাহলে সবাই বুঝতে পারছো ডাইরেক্ট কোনটা ইনডাইরেক্ট কোনটা? ইনডাইরেক্ট হচ্ছে যেটা ডিপ রিং দিয়ে বের হয়ে সুপারফিশিয়াল দিয়ে বের হবে এটাই, আর ডাইরেক্টটা হচ্ছে কি যেটা পোস্টেরিয়র ওয়াল দিয়ে আসবে। বুঝা গেছে? জি ম্যাম। তাহলে আসো এবার কিভাবে এক্সামিনেশনে শর্ট কেস হার্নিয়া থাকবে। হার্নিয়া আসলে একটা পেশেন্ট তোমাকে বলবে হার্নিয়া দেখো, এরকম বলবে না, তোমাকে বলবে স্যার যে পেশেন্টটা এক্সামিন করে, দেখবা যে কি একটা পর্দা দেওয়া, একটা পেশেন্ট আলাদা বেডের মধ্যে, বা পর্দা দেওয়া মানে কাছাকাছি পর্দা, মানে মোটামুটি একটা ধারণা করতে হবে যে এটা হার্নিয়ার পেশেন্ট হতে পারে, ইনগুইনাল হার্নিয়ার পেশেন্ট হতে পারে, সেজন্য পর্দা টর্দা দিয়ে রাখছে। তা বললে দূর করে বলবা না যে এটা ইনগুইনাল হার্নিয়া, আগে দেখো। স্যার বলবে পেশেন্টটা দেখো, যদি দেখো বলে সাথে সাথে তুমি পেশেন্টকে ফার্স্টে তো ইন্ট্রোডিউস করবা, আসসালামু আলাইকুম, আমি আপনার চিকিৎসা দলে, আমি ডাক্তার অমুক, আমি আপনার চিকিৎসা দলের সদস্য, আমি আপনাকে পরীক্ষা করবো, কোনো ব্যথা দিব না, কোনো সমস্যা হলে আমাকে বলবে। তখন জিজ্ঞেস করবা আপনার কি সমস্যা, পেশেন্ট বলবে আমার ইনগুইনাল রিজনের সমস্যা, এখানে একটা ফোলা আছে। তখন তুমি স্যারকে বলবা স্যার আমার একটা স্ক্রিনিং লাগবে প্রাইভেসির জন্য, আর হচ্ছে একটা অ্যাটেন্ডেন্ট লাগবে,
তুমি আগে গিয়ে বলবা না যে স্যার আমার একটা অ্যাটেন্ডেন্ট একটা প্রাইভেসি একটা স্ক্রিনিং লাগে, তাহলে স্যার বুঝতে হবে তুমি পেশেন্ট আগে দেখছো। তুমি যদি পেশেন্ট আগে দেখেও থাকো, তুমি আগে পেশেন্টকে জিজ্ঞেস করবা যে আপনার কি সমস্যা। আর তুমি যদি এরকম মুখস্থ বলে দাও তাহলে স্যার বুঝে যাবে না তুমি যে পেশেন্ট আগে থেকে দেখে ফেলছো। বুঝা গেছে? তাহলে এখন সেজন্য তুমি এরপর মানে ধাপে ধাপে আসবে। স্যার বলবে কি লাগবে না, আমি আসি অ্যাটেন্ডেন্ট। এরপর গিয়ে পেশেন্টকে তুমি এক্সপোজ করবা। ঠিক আছে? এক্সপোজ করার পরে তুমি জানো না এখন ইনগুইনাল রিজনের সোয়েলিং অনেক কিছু হতে পারে। হার্নিয়াও হতে পারে, এটা তোমার লাইপোমাও হতে পারে, এটা তোমার হাইড্রোসিলও হতে পারে, অনেক কিছু আছে না যে অনেক কিছু রিডিউ হতে পারে। তোমার হার্নিয়ার কমন ফিচার কি? এটা হচ্ছে রিডিউসিবিলিটি হবে, আর এটা হচ্ছে কাফিং পালস পজিটিভ হবে। রিডিউসিবিলিটি জিনিসটা কি বুঝো? রিডিউসিবল, কম্প্রেসিবল, দুটো জিনিসের মধ্যে ডিফারেন্সিয়েট করো তো। একটা রিডিউসিবল, একটা হচ্ছে কম্প্রেসিবল। রিডিউসিবল ম্যাম প্রেসার দিতে হবে। মানে দুইটাই হচ্ছে ঢুকাই ফেলবা, তুমি ঢুকাই ফেলবা, কিন্তু রিডিউসিবিলিটি কম্প্রেসিবিলিটিটা অটোমেটিক চলে আসবে। যেমন হেমানজিমা তুমি চাপ দিলা ঢুকে গেল, ছেড়ে দিলা এটা অটোমেটিক চলে আসবে। কিন্তু রিডিউসিবিলিটি তুমি ঢুকাই দিলা, তুমি যদি কোনো স্ট্রেনিং না দাও এটা বের হয়ে আসবে। বুঝে গেছে? বাকিটা বুঝতেছো? জি ম্যাম। জি ম্যাম। ঠিক আছে, তাহলে এই হার্নিয়া হচ্ছে দুইটা মোটামুটি কনফার্মেটরি পয়েন্ট। একটা হচ্ছে রিডিউসিবিলিটি, একটা যদি রিডিউসিবল হয়, একটা যদি তোমার কাফিং পাস থাকে, তাহলে তুমি ধরে নিবা হার্নিয়া। তাহলে তোমাকে পেশেন্টকে কি জিজ্ঞেস করতে হবে যে আপনার এটা ফার্স্ট তো জিজ্ঞেস করবা কতদিন ধরে সমস্যা। সে বলবে আপনার এটা কি ভিতরে ঢুকে যায়। যদি সে বলে ঢুকে যায়, তাহলে তোমাকে মোটামুটি ধরে নিতে হবে এটা হার্নিয়া। তখন তুমি জিজ্ঞেস করতে পারো যে আপনার কোনো কাশি বা পায়খানার সমস্যা বা প্রস্রাবের সমস্যা, বা আপনি কি কাজ করেন, মানে স্ট্রেনিং ফ্যাক্টর গুলো জিজ্ঞেস করতে হবে। ঠিক আছে? স্ট্রেনিং ফ্যাক্টর জিজ্ঞেস করে ফেললাম, তাহলে তুমি স্ট্রেনিং ফ্যাক্টর দিয়ে তুমি পেয়ে যাবা যে ওর কারণ কি, হার্নিয়া হওয়ার কজ। বুঝা গেছে? ইয়াং পেশেন্ট যদি হয় সেক্ষেত্রে তোমাকে ধরে নিতে হবে মানে ইউজুয়ালি হয় ইনডাইরেক্ট, আর বয়স্কদের ক্ষেত্রে ডাইরেক্ট। ডাইরেক্টটা বাইল্যাটারাল হয় কারণ ওদের অ্যাবডোমিনাল মাসলটা উইক হয়, কিন্তু এই ইয়াং পার্সনের ক্ষেত্রে তো উইক থাকে না, ওদের সেজন্য সাধারণত দেখা যায় ইনডাইরেক্ট। ডাইরেক্ট অ্যাডাল্টের ক্ষেত্রে শুধু মাসল উইকনেস না, অনেক সময় বিনাইন প্রোস্টেটিক এনলার্জমেন্টের জন্য। আর একটা ইয়াং পেশেন্ট যদি থাকে তোমাকে চিন্তা, ওর তো বিনাইন প্রোস্টেটিক এনলার্জমেন্ট হওয়ার চান্স কম, ওর সাধারণত মেটাল স্টেনোসিস। বুঝে গেছে? পেনিসের ওখানে মেটাল স্টেনোসিস থাকে, ওটাকে স্ট্রেনিং প্রস্রাবে স্ট্রেনিং করতে করতে হার্নিয়া হয়ে যায়। এই জিনিসগুলো একটু মাথায় রাখবা, কিন্তু সবসময় যে মিলে যাবে এমনটা নাও হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মিলে যায়। তাহলে কি কাজ করে এটাও জিজ্ঞেস করতে হবে, কারণ অনেক সময় দাঁড়ায় যারা দারোয়ান টারোয়ান আছে ওদেরও কিন্তু অনেকক্ষণ লং স্ট্যান্ডিং থাকে, ওই জন্য হার্নিয়া হওয়ার চান্স বেশি। তাহলে এরপরে হচ্ছে কি ইন্সপেকশন আসুন, পেশেন্টকে দাঁড় করাবা। দুইটা পজিশনে দেখবে, একটা হচ্ছে স্ট্যান্ডিং পজিশন, একটা হচ্ছে লাইং পজিশন। এখন এখানে কিছু ব্যাপার আছে, দেখা যায় অনেক সময় পেশেন্ট শুয়ে রাখে, পেশেন্ট শুয়ে থাকে, তখন গিয়ে পেশেন্ট তার দাঁড় করাবে না, তখন শোয়ার মধ্যে এক্সামিনেশন করবে। কারণ শোয়ার মধ্যে কারণ একবার পেশেন্টের স্যার অনেক সময় বুদ্ধি করে আর কি, যে পেশেন্টটাকে আমি শুয়ে রাখছি ও দেখি পেশেন্টটাকে দাঁড় করাই, তো শোয়ার মধ্যে তুমি কাফিং পালস দেখতে পারো। ঠিক আছে? আবার অনেক টিচার আবার দাঁড় না করালেও কিন্তু মাইন্ড করে, তো বুঝে শুনে যাবা আর কি, কোন টিচার পরীক্ষা নিচ্ছে, কোন টিচার কি পছন্দ করে এটা। তবে শোয়ানো থাকলে পেশেন্ট তার দাঁড় করাবে না, গিয়ে শোয়ার মধ্যেই তুমি যা করার করবে। তাহলে পেশেন্টকে কি বলবো ফার্স্টে ইন্সপেকশনে কি করবা, নরমালি হচ্ছে কি পেশেন্টকে ফার্স্টে কাপড় নামাইতে হবে। তুমি পেশেন্টকে অ্যাসিউম করবা, করার পরে কাপড়টা নামাবা। তুমি নামাবা না, পেশেন্টকে বলবা, দেখে দিবা কিভাবে করে। লুঙ্গি দুটো এভাবে ধরে সামনে থেকে নিচের থেকে তুলবা, সামনে থেকে এভাবে ঝুলাই রাখবে। ঠিক আছে? ঝুলাই রাখবে, তাহলে তোমার এক্সপোজারটা ভালো হলো। এরপর হচ্ছে কি তুমি আই লেভেলে থাকবে, সেজন্য তোমাকে হাঁটু করে বসে যেতে হবে। বসে সামনে থেকে দেখবা, সাইড থেকে দেখবা। ঠিক আছে? সামনে থেকে দেখবা, সাইড থেকে দেখবা, কি দেখবা? ইন্সপেকশন সবকিছু একই রকম আগের মতো। সাইড কোন জায়গায় আছে, এটা কি শুধু ইনগুইনাল রিজনে আছে নাকি ইনগুইনাল স্ক্রোটাল মানে স্ক্রোটামে সহ নেমে আসছে কিনা। তাহলে সাইড দেখবা, কোন ধরনের সাইড এটা দেখবা, শেপটা দেখবা, সাইড শেপ। তারপরে হচ্ছে কি স্কিনের মার্জিন, স্কিন কোনো ড্রাইনেস আছে কিনা, অনেক সময় অবস্থা হলে ড্রাইনেস হয়ে যায়, ওখানে ইনফ্লামড হয়ে যায়। তারপর হচ্ছে কি পেনিসের যদি স্ক্রোটাল হয় অনেক সময় বড় সুইলিং হয়,
পেনিসটা অপোজিট সাইডে ডেভিয়েটেড হয়ে যায়। তারপরে হচ্ছে কি আর কি দেখবা, সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা কাশি দিতে বলবো, কাফ ইম্পালস দেখবা। কাফ ইম্পালস কি বলবা, পেশেন্ট ধরো তুমি এক সাইডে দাঁড়াইছো, স্যার এক সাইডে দাঁড়াইছো, তুমি পেশেন্টকে এই দিকে বলবা না, কি আপনি উপরে সিলিং এর দিকে তাকাই একটা কাশি দেবে, কারণ অপোজিট সাইডে দিলে ওদিকে স্যার আছে কিন্তু, ঠিক আছে। আচ্ছা তোমার সাইডে থাকে তাহলে সমস্যা নেই, পেশেন্টকে বলবা অপোজিট সাইডে নিয়ে একটা কাশি দেবে, তখন কাফ ইম্পালস পজিটিভ না নেগেটিভটা দেখবা, কাফ ইম্পালস আছে কিনা। তারপর হচ্ছে আরেকটা কি দেখবা, মেটাল স্টেনোসিস আছে কিনা, ঠিক আছে। তারপরে স্ক্রোটামটা তুলে নিচে দিয়ে স্কিনটা আলসারেটেড হয়ে গেছে, কারণ অনেক বড় একটা সোয়েলিং এর উপরে থাকতে থাকতে প্রেশার আলসার হয়ে যায়, ঠিক আছে। সেজন্য ওটাও দেখে নিবা। এখন গেল ইন্সপেকশন শেষ, পালপেশন আসো। পালপেশনে এসে পেশেন্টকে আবার আরেকটা কাশি দিতে হবে, 3টা জায়গায় কাশি দিতে হবে হার্নিয়া পেশেন্টকে। পালপেশনে গিয়ে আবার একটা কাশি দিতে বলবো, কিভাবে, ওখানে তুমি ধরে রাখবা হাতে, ধরার পরে পেশেন্টকে আবার একই রকম উপরে তুলায় কাশি দিতে বলবো, তাহলে একটা পালপেবল একটা কাফ ইম্পালস পাবে। যেটা পালপেবল বলে না, ওটাকে বলে এক্সপানসারি কাফ ইম্পালস। স্যাররা অনেক সময় জিজ্ঞেস করে কাফ ইম্পালসের নাম কি, একটা হচ্ছে ভিজিবল কাফ ইম্পালস যেটা দেখে বুঝলা, আর একটা হচ্ছে এক্সপানসারি কাফ ইম্পালস যেটা ফিল করতে পাই, ঠিক আছে। তাহলে আমরা পালপেশনে কি করবো, পালপেশনে কিছু পয়েন্ট আছে যেগুলো আমরা মনে রাখার জন্য, টেম্পারেচার, টেন্ডারনেস, তারপর সাইজ দেখবো, কনসিস্টেন্সি দেখবো, তারপর হচ্ছে কি তাকে দেখা নাই এখানে মুভমেন্ট হবে না, ফিক্সিটিও আসবে না, এখানে আরো কিছু পয়েন্ট আছে। তাহলে টেন্ডারনেস দেখবো, তারপর হচ্ছে কনসিস্টেন্সি দেখবো, আর কি দেখবো, একটু নেড়ে চেড়ে দেখবো যে ওইখানে তুমি টেস্টিসটা আলাদা করতে পারতেছো, টেস্টিস আলাদা করতে পারতেছো কিনা এটা দেখবা। ওটার ইম্পর্টেন্স কি, তুমি হার্নিয়া থেকে টেস্টিস আলাদা করতে পারতেছো কিনা এটার ইম্পর্টেন্স কি বলো তো। বলো তো দেখি, বুদ্ধি কাটায়। হাইড্রোসিলিটা ডিফারেন্সিয়েট করা। কারণ হাইড্রোসিলটা কোথায় হয়, ফ্লুইডটা তোমার ভ্যাজাইনাল লেয়ারে হয়, টেস্টিসের একটা লেয়ারের মধ্যে, তাই না। তো সেক্ষেত্রে ওই সোয়েলিংটার থেকে টেস্টিসটা আলাদা করতে পারবে, কিন্তু তুমি হার্নিয়াতে সোয়েলিং আর টেস্টিস আলাদা করা হবে, ঠিক আছে। এই জন্য টেস্টিসটা আলাদা, পালপেবল, এগুলো হচ্ছে জাস্ট এক্সামিনেশনের মধ্যে করার দিন বোঝানো হচ্ছে স্যার আমি এটা দেখতেছি। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে টু গেট অ্যাবাভ দ্য সোয়েলিং, বাংলা অর্থ কি, টু গেট অ্যাবাভ দ্য সোয়েলিং, আমি কিছু একটা পাবো অ্যাবাভ দ্য সোয়েলিং, সোয়েলিং এর উপরে কিছু একটা পাবো, টু গেট অ্যাবাভ দ্য সোয়েলিং। এখন বলতো কি পাবো, অ্যাবাভ দ্য সোয়েলিং এর উপরে কি পাওয়া যায়, এটাও একটু বুদ্ধি করে বলো। লাম থাকবে, আর কি, আর একটু চিন্তা করো, এই যে টেস্টিসের উপরে কি থাকে, স্পার্মাটিক কর্ড। স্পার্মাটিক কর্ড। গেট অ্যাবাভ দ্য সোয়েলিং মানে আমি স্পার্মাটিক কর্ডটাকে খুঁজবো। এটার সিগনিফিকেন্ট, এটার ইমপ্রেশনটা কি, হাইড্রোসিল আর হার্নিয়ার মধ্যে দুটা ডিফারেন্স। এটা আমি যখন ইনগুইনাল স্ক্রোটাল সোয়েলিং পাবো তখন আমি এই টেস্টটা করবো, আদারওয়াইজ করবো না। যদি কোনো সোয়েলিং শুধু ইনগুইনাল রিজনে থাকে আমার এটা করার কোনো দরকার নাই। যদি ইনগুইনাল স্ক্রোটাল হয় সেক্ষেত্রে আমার হাইড্রোসিল আর হার্নিয়ার মধ্যে আমার পার্থক্য করার জন্য, বোঝার জন্য আমাকে এই টেস্টটা করতে হবে। তাহলে আমি কি পাবো বলো তো, মানে আমি স্পার্মাটিক কর্ড কখন পাবো, টু গেট, মানে আলাদা করে পাবো কখন, যদি হাইড্রোসিল হয়, ঠিক আছে। কিন্তু হার্নিয়াতে ইজ নট পসিবল, বুঝা গেছে, কারণ হার্নিয়া তো উপর থেকে নেমে আসতেছে, হার্নিয়া উপর থেকে নেমে আসতেছে না, তাহলে সেই ইনগুইনাল ক্যানেল দিয়ে স্পার্মাটিক কর্ড ওইখানের সাথে থাকতেছে, আর মানে হচ্ছে কি তুমি এটা আলাদা করে খুঁজে পাবা না স্পার্মাটিক কর্ড। কিন্তু হাইড্রোসিলের ক্ষেত্রে ওর তো ফ্লুইডটা হচ্ছে কোথায়, ভ্যাজানাল লেয়ারে, তুমি স্পার্মাটিক কর্ড আলাদা পাবা। এটা পজিটিভ নেগেটিভ বলে না, এটা বলে এভাবে, টু গেট অ্যাবাভ দ্য সোয়েলিং ইজ পসিবল, ইজ নট পসিবল, কথাটাই ভাবে, বুঝা গেছে, সবাই বুঝতে পারছো। জি ম্যাম। তাহলে এটা একটা গেল। এরপর আর কি, একটা হচ্ছে বললাম মিডল স্টেনোসিস দেখতে হবে ভালো করে, তারপর হচ্ছে পেনিসটা এভাবে পালপেট করে যাবা, কোনো স্ট্রাকচার আছে কিনা, পেনিসের নিচে কোনো মানে ইউরেথ্রাতে কোনো স্ট্রাকচার আছে না, স্ট্রাকচার থাকলেও সেক্ষেত্রে ইউরিনারি স্ট্রেনিং দিতে হবে। এখন আসো আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট একটা
টেস্ট যেটা হচ্ছে শোয়াইয়ে করতে হবে। তোমার যদি এসব সবকিছু করা শেষ হয়ে যায় সেক্ষেত্রে তুমি আচ্ছা টু গেট অ্যাবাউট দ্য সোয়িং কিভাবে দেখবা, এভাবে, ঠিক আছে, স্ক্রোটামের রুট অফ দা স্ক্রোটামের ওখানে এভাবে ফিল করতে হবে। তখন এই হাতটা থাকবে পেশেন্টের ফ্ল্যাঙ্কে, এই সাইডের ফ্ল্যাঙ্কে সাপোর্ট দেওয়ার জন্য। আর এই সাইডেরটা যখন করবো দুটাই কিন্তু করতে হবে, পেয়ার ড্রাগন সবসময় অলওয়েজ দুটাই করতে হবে। আর অনেকে আবার এভাবে দেখে একসাথে দুটোটা দেখি না, ওটাও করো এটাও করতে পারো। এরপর স্যারকে বলবো স্যার আমি পেশেন্টকে একটু শোয়াইতে চাই। স্যার বলবে কেন? স্যার আমি ডিপ অপারেশন টেস্ট করতে চাই। ঠিক আছে, পেশেন্টকে শোয়াই দিলাম। শোয়ানোর পরে পেশেন্টকে বলবে আপনি এটা ঢুকাই দেন, তুমি ঢুকাইতে যাবা, পেশেন্টকে বলবা আপনি এটা ঢুকাই দেন, পেশেন্ট খুব সুন্দর করে ঢুকাই দিবে। আরেকটা উপায় আছে, তুমি নিজে ডক্টর নিজে ঢুকাইতে পারে, এটাকে বলে ট্যাক্সিস। ঠিক আছে, নামটা শুনে রাখো, এটাকে বলে ট্যাক্সিস। কিন্তু ট্যাক্সিস এখন করে না, ট্যাক্সিস করলে কিছু কমপ্লিকেশন আছে। ঠিক আছে, পেইনফুল একটা প্রসিডিউর, কিছু কমপ্লিকেশন আছে। যেমন যদি কোনো কমপ্লিকেশন শুনতে চাই বলবো স্যার রিডাকশন এন্ড মাস দিতে পারে। রিডাকশন এন্ড মাস জিনিসটা কি? স্যাকটা সহ, স্যাকের কন্টেন্ট সহ একেবারে ঢুকে গেলে, শুধু কন্টেন্ট ঢুকবে না, ঢুকবে স্যাক সহ ঢুকে যাবে, এটা বলে রিডাকশন এন্ড মাস। এটার ঝামেলা কি হয়? ওই যে যে জায়গায় স্ট্রিকচার ছিল স্যাকের, ওই জায়গাটাতে স্ট্রিকচার থেকে যায়, কন্টেন্ট গুলো ভিতরে ঢুকে যায়, তাহলে আলটিমেটলি অবস্ট্রাকশন আর স্ট্যাঙ্গুলেশন হয়ে যায় কন্টেন্ট গুলো। যদি গার্ড থাকে তাহলে তো আরো মারাত্মক হয়ে যাবে। ঠিক আছে, সেজন্য রিডাকশন এন্ড মাস আমরা অ্যাক্সেস করি না, পেশেন্টকে বলবো ঢুকাই। পেশেন্ট ঢুকাই দিল, ঢুকাই দেওয়ার পরে আমি ওই ডিপ লিঙ্ক খুঁজবো। ডিপ লিঙ্ক কেমনে খুঁজবো? ডিপ লিঙ্ক কোন জায়গায় থাকে? এখন আসো জিনিসটা বুঝো। একটা হচ্ছে মিড ইনগুইনাল পয়েন্ট আর একটা হচ্ছে মিড পয়েন্ট অফ দ্য ইনগুইনাল লিগামেন্ট। দুইটা টার্ম আছে। আমার ইনগুইনাল লিগামেন্টটা কোথা থেকে কোথা পর্যন্ত থাকে? পিউবিক ক্রেস্ট, ঠিক আছে না? সরি, পিউবিক টিউবারকেল। পিউবিক টিউবারকেল থেকে অ্যান্টেরোসেপ্টাল কালেক স্পাইন পর্যন্ত ইনগুইনাল লিগামেন্ট থাকে। আর পিউবিক টিউবারকেলের মিডিয়ালে কি থাকে? সিম্পাইসিস পিউবিস। অ্যানাটমিগুলো মাথায় মনে মনে চিন্তা করো। পিউবিক টিউবারকেল মানে এই হচ্ছে পিউবিক সিম্পাইসিস, তো পাশে থাকে পিউবিক টিউবারকেল। ওই টিউবারকেল থেকে অ্যান্টেরোসেপ্টাল কালেক স্পাইন পর্যন্ত ইনগুইনাল লিগামেন্ট। তাহলে মিড পয়েন্ট অফ দ্য ইনগুইনাল লিগামেন্ট এক জিনিস, মিড ইনগুইনাল পয়েন্ট এক জিনিস। মিড ইনগুইনাল পয়েন্ট কোথা থেকে কতটুকু? সিম্পাইসিস পিউবিস থেকে। বুঝা গেছে? তাহলে আমার ডিপ রিংটা কোথায় থাকবে? মিড পয়েন্ট অফ দ্য ইনগুইনাল লিগামেন্টের 1.25 সেন্টিমিটার উপরে। কথা বোঝা গেছে? সবাই বুঝছো? জি ম্যাম। বুঝছো সবাই? জি ম্যাম। বাকিরা বুঝছো? সামিহা ছাড়া? ইয়েস ম্যাম। জি ম্যাম। এই বাকিরা বুঝছো? মিড ইনগুইনাল পয়েন্ট আর মিড পয়েন্ট অফ দ্য ইনগুইনাল লিগামেন্ট না বুঝলে আমি আবার বলবো। জি ম্যাম বুঝছি। আবার বলেন ম্যাম। আচ্ছা, একটু রিপিট করেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। একটা হচ্ছে মিড ইনগুইনাল পয়েন্ট, একটা হচ্ছে মিড পয়েন্ট অফ দ্য ইনগুইনাল লিগামেন্ট। দুইটা কথার মধ্যে কিন্তু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবা। মিড ইনগুইনাল পয়েন্ট, তাহলে মিড ইনগুইনাল রিজন কোনটা? সিম্পাইসিস পিউবিস থেকে অ্যান্টেরোসুপেরিক কালেক স্পাইন, এটা হচ্ছে মিড ইনগুইনাল পয়েন্ট। আর মিড পয়েন্ট অফ দ্য ইনগুইনাল লিগামেন্ট যদি বলো তাহলে ইনগুইনাল লিগামেন্ট কোথা থেকে কোথায় শুরু হয় ওটা চিন্তা করতে হবে। ওটা শুরু হয় পিউবিক টিউবারকেল থেকে, মানে সিম্পাইসিস পিউবিসের একটু লেটারালি থাকে। তাহলে পিউবিক টিউবারকেল থেকে যখন অ্যান্টেরোসুপেরিক কালেক স্পাইন হবে তখন হচ্ছে এটা মিড পয়েন্ট অফ দ্য ইনগুইনাল লিগামেন্ট। ঠিক আছে, তাহলে আমার ডিপ রিং কোথায় পাবো? মিড পয়েন্ট অফ দ্য ইনগুইনাল লিগামেন্টের 1.25 সেন্টিমিটার উপরে। এবার বুঝে গেছে আসিফ? ইয়েস ম্যাম। তাহলে ওই জায়গাটাতে তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? জি ম্যাম। জি ম্যাম। ইয়েস ম্যাম। কোনো ডিস্টার্ব ছিল বলে? তাহলে হচ্ছে ওই জায়গায় পেশেন্টকে শোয়াইলাম, আমি কিভাবে বের করবো স্যারকে দেখাইতে হবে, কিছু অভিনয়ও করতে হয় মাঝে মধ্যে।
যেমন ধরো এটা হচ্ছে আম্বিলিকাস, দেখা যায় লাইটের আলোর জন্য তো মনে হয় কিছু দেখা যায় না। এখন দেখা যাচ্ছে একটু একটু। দাঁড়াও, এই ধরো এটা হচ্ছে কি তোমার আম্বিলিকাস, ঠিক আছে? তোমাকে এভাবে, আর এটা হচ্ছে তোমার সিম্ফাইসিস পিউবিস, আর এটা হচ্ছে অ্যান্টেরিয়র সুপিরিয়র আলিক স্পাইন, এই হচ্ছে ইনগুইনাল লিগামেন্ট, আর এই জায়গায় হচ্ছে আমার পিউবিক টিউবারকাল, এটা হচ্ছে সিম্ফাইসিস পিউবিস। এখানে না, এখান থেকে চলে আসছে। তাহলে এইটার হচ্ছে 1.25 সেন্টিমিটার উপরে আমার ডিপ রিং, বুঝা গেছে? তাহলে তোমাকে একটু ইয়া করতে হবে, দেখাইতে হবে যে আমি কিভাবে পিউবিক টিউবারকাল কিভাবে বের করতেছি। একটা হচ্ছে এখান থেকে আম্বিলিকাস থেকে মিড পয়েন্ট বরাবর এভাবে চলে আসবা, কোথায়? সিম্ফাইসিস পিউবিসে। তারপরে একটু ল্যাটারাল একটা আঙ্গুল দিয়ে এভাবে দেখবা যে পিউবিক টিউবারকাল পাচ্ছ, টিউবারকাল পাবো। তাহলে এটা একটা অ্যাজাম্পশন করে মিড পয়েন্ট কোনটা, এটার উপরে 1.25 সেন্টিমিটার উপরে এভাবে আঙ্গুলটা দিবে। দেওয়ার পরে পেশেন্টকে বলবা এবার একটা বাবা কাশি দেন, ওই অপোজিট সাইডে হয়ে একটা কাশি দেন। পেশেন্ট যখন কাশি দিবে ওর কন্টেন্টটা আসবে না, আসবে না। তার মানে কি, আমি ডিপ্লোম যে অপারেশন করলাম এটা পজিটিভ হয়ে গেল, মানে এটা সাকসেসফুল হইলাম। আমি যে ডিপ্লিং অপারেট করে রাখলাম এটা আমি সাকসেসফুল হয়ে গেলাম, তার মানে আমার এটা বুঝতে পারলাম যে আমি এটা ইনডাইরেক্ট, কারণ আমার কোনো সোয়েলিং আসতেছে না। আর যদি দেখো তুমি ডিপ্লিং অপারেশন করলা তাও সোয়েলিংটা চলে আসছে, সোয়েলিংটা তাহলে কোন দিকে আসছে? এদিক দিয়ে আসছে, পোস্টেরিয়র ওয়াল দিয়ে, তাহলে আমাকে বুঝতে হবে এটা ডাইরেক্ট। বুঝা গেছে? জি ম্যাম। বাকিরা বুঝছো? আজকে জি বুঝছো? ম্যাম। জি ম্যাম Yes, ma'am. তাহলে এভাবে আমি ডাইরেক্ট আর ইনডাইরেক্ট বুঝতে পারবো। এই পিউবিক টিউবারকাল বের করার আরেকটা নিয়ম আছে, একটা তো দেখালাম যে ওইভাবে, আর একটা হচ্ছে থাই এর থেকে। এই আমার থাই, আমি যদি থাই এর ইনার অ্যাসপেক্টে পেশেন্টকে বলি আমার হাতের উপর চাপ দেন, তাহলে দেখবা তোমরা নিজের গায়েও টেস্ট করে দেখতে পারবা। হাতের উপর চাপ দেন, তাহলে এই জায়গায় দেখবা একটা লিগামেন্টের মতো শক্ত জিনিস, যেটা গিয়ে যেখানে গিয়ে শেষ হয়েছে ওটা হচ্ছে পিউবিক টিউবারকাল। এটা হচ্ছে অ্যাডাক্টর লঙ্গাস মাসেল, মাসেলটা টেন্ডন যেখানে গিয়ে ইনসারশন হয়েছে ওটাই হচ্ছে তোমার পিউবিক টিউবারকাল। দুইটা উপায়ে বের করা যায় কিন্তু পিউবিক টিউবারকাল। ওকে, ক্লিয়ার? ম্যাম এগুলিকে দাঁড়ানো অবস্থায় করবো নাকি শোয়া? না, এটা শোয়া অবস্থায় করতে পারবা, ওটা দরকার নাই, আমি তোমাদেরকে জানার জন্য। শোনো, পরীক্ষার মধ্যে যত কম করতে পারবা তত ভালো, বেশি করতে গেলে ধরা খাবা। এবং স্যার যতটুকু জিজ্ঞেস করবে ঠিক ততটুকু। আর যদি হ্যাঁ না জিজ্ঞেস করে, ধর কোনো কোশ্চেন যদি এভাবে করে এটা হ্যাঁ বা না, তুমি হ্যাঁ বা না কেন হ্যাঁ ওটা বলতে দাও, তখন স্যার অটোমেটিক তোমাকে জিজ্ঞেস করবে কেন। স্যার যতক্ষণ না পর্যন্ত তোমাকে কেন কথাটা জিজ্ঞেস করবে ততক্ষণ পর্যন্ত বলবা। আমি তোমাদেরকে এটা জাস্ট দেখাইছি, স্যাররা যদি কখনো জিজ্ঞেস করে আর কিভাবে বের করা যায় পিউবিক টিউবারকাল, সেক্ষেত্রে করবো, তারা নিজের থেকে করতে যাবো না। বুঝা গেছে? ওটা হচ্ছে মাসেলটা রেসিস্ট করবো। তো আমি তোমাকে আগে বলছিলাম মাসেলটা যদি তুমি কোর্স ফাংশনটাকে রেসিস্ট করো তাহলে এটা টট হয়ে যায়। এটাও ঠিক একই রকম অ্যাডাক্টর লঙ্গাস, তুমি যদি থাইটাকে তোমার হাতের উপর চাপ দিতে বলো ইনার অ্যাসপেক্টে, দেখবা কি এখানে অটোমেটিক লিগামেন্টটা টট হয়ে গেছে। এটা গিয়ে যেখানে শেষ হবে হচ্ছে অ্যাডাক্টর লঙ্গাস মানে টিউবারকাল। ঠিক আছে? তাহলে এখানে আর কিছু নাই। এরপরে হচ্ছে তুমি স্যারকে বলতে পারো যে স্যার আমি চেস্ট অস্কালটেট করতে চাই, কিসের জন্য? চেস্টে কোনো ধরো রেসপিরেটরি অবস্ট্রাকশন কোনো কিছু আছে কিনা, কোনো কাশি কোনো তোমার ক্র্যাকস বা এসব কিছু পাও কিনা। স্যার আমি একটু ডিআরই করতে চাই। ডিআরই কেন? ওর বিনার প্রস্টেটিক এনলার্জমেন্ট আছে। এবার জাস্ট মুখে বলবা। স্যার যদি বলে করো, করবা, করতে বলে না সাধারণত, তাহলে ঠিক আছে কেন করবা এটা জিজ্ঞেস করলে তখন এটা। ঠিক আছে? এখানে আর কিছু তোমাদেরকে জিজ্ঞেস করার মতো নাই। আচ্ছা, এবার আমাকে বলো, একটা ইনগুইনাল রিজিয়নে আছে, একটা ইনগুইনাল রিজিয়নে মানে ইনগুইনাল না, ইনগুইনাল রিজিয়নে হার্নিয়া আছে, আর তুমি কি কি করবা? কি দেখবা? ইনভেস্টিগেশন আর পালপেশন, আমি যা যা বলছি এর মধ্যে তুমি কোনটা কোনটা করবা না বলো তো দেখি। বুঝলে? যদি বুঝে রাখো আমি এতক্ষণ যা বলছি তাহলে পারার কথা। বলো।
ডিপ রিং অক্লুশন টেস্টটা করব, কাফিং পাসটা করব। করবো না কি কি মানে ইন্সপেকশন আমি কি যা যা দেখতে বলছিলাম ওখান থেকে দেখা ম্যাম দরকার নাই পালপেশন এখন কারণ তুমি যাই দেখবা স্ক্রোটামে তুমি যাই দেখবা তাই কিন্তু তোমাকে ওই বলতে হবে কলার দেয়ার ইজ এ সোয়েলিং এগুলো ডেসক্রাইব করতে হয়, ঠিক আছে? তাহলে একটা ইনগুইনাল লিজনে তুমি কি কি দেখবা না, মানে ইন্সপেকশন থেকে আসো। পেনিস যে অপোজিট সাইডে ডেভিয়েটেড হবে ওটা ওটা দরকার আছে বলো? না ম্যাম, তারপর হচ্ছে টু গেট অ্যাবাভ দ্য দরকার নাই। সোয়েলিং, এটা দেখবো না। হ্যাঁ ওটা 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 হচ্ছে পালপেশনে, ইন্সপেকশন আর কি দরকার নাই। আলসারেটিভ স্কিন কিনা সেটা দেখবো না। হ্যাঁ আলসারেটেড হবে না এটা, কারণ হচ্ছে ও তো স্ক্রোটামে আসেনি, ও তো আর প্রেসার দিবে না, তাহলে ওটার আর দরকার নেই, ঠিক আছে? আর এখানে পালপেশনে এসে টু গেট অ্যাবাভ দ্য সোয়েলিং দেখার দরকার, বুঝা গেছে? এই যে হার্নিয়া কমপ্লিট। এবার তোমাদেরকে হয়তো জিজ্ঞেস করতে পারে হার্নিয়াতে কি করবা। হার্নিয়ার কোনো ইনভেস্টিগেশন লাগে না, বুঝছো? এটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস। ক্লিনিক্যাল ডায়াগনোসিস। আচ্ছা তোমাদেরকে আরেকটা জিজ্ঞেস করতে পারে ইয়া কি ইনগুইনাল ক্যানালের কন্টেন্ট কি, এটা জিজ্ঞেস করতে পারে। বলতো ইনগুইনাল ক্যানালের কন্টেন্ট কি? ম্যাম ডিপ রিং দিয়ে হচ্ছে ভাস্ট ডিফারেন্স, টেস্টিকুলার আর্টারি, তারপর জেনিটাল ব্রাঞ্চ অফ এগুলো আলাদা করে বলার দরকার নাই, বলবা যে স্পারমাটিক কর্ড, মেলে স্পারমাটিক কর্ড, লিগামেন্ট অফ ইউটেরাস ফিমেল। ফিমেলের লিগামেন্ট অফ ইউটেরাস, আর দুইখানেই লিঙ্গুইনাল নার্ভ থাকবে, ঠিক আছে? যদি তোমাকে জিজ্ঞেস করে ইনগুইনাল সরি স্পারমাটিক কর্ডের কন্টেন্ট কি, তখন তুমি এগুলো আলাদা আলাদা করে বলবা, বুঝছো? ওই যে বললাম কথা যত কম বলবা তত বেঁচে যাবে, যে যত বেশি বলবা তত ধরা খাবো, বুঝা গেছে? স্পারমাটিক জি কর্ড ম্যাম। বলবা, ওটুকে কথা শেষ। তারপর স্যার জিজ্ঞেস করলে করবে যে স্পারমাটিক কর্ডে কি কি। আচ্ছা এটা গেল তো। এরপরে হচ্ছে আচ্ছা হ্যাঁ বলতেছিলাম যে ইনভেস্টিগেশনের দরকার নাই, তুমি ইয়া করবে। এরপর তুমি কি করবা? অপারেশনে যাবা? যদি বাচ্চা হয় তাহলে আমি অপারেশনে যাব, ঠিক আছে? আমি অ্যাডভাইস করবো অপারেশনের জন্য, কারণ হচ্ছে বাচ্চা বলতে পারবে না, বাচ্চা বলতে পারবে না তোমার কি মানে ওর ব্যথা যদি অবস্ট্রাক্টেড হয়ে যায় ও কোনো কিছু বলতে পারবে না যে হ্যাঁ আমার অবস্ট্রাকশন হয়ে গেছে। তবে অনেক স্যার শুনতে চায় যে হ্যাঁ আমি অপারেশনে যাব, আমি হার্নিয়াটমি করে ফেলবো। কেন? যদি বলে কেন, সেক্ষেত্রে বলবো স্যার এটা যে কোনো সময় অবস্ট্রাকশন হইতে পারে, ঠিক আছে? সেজন্য আমি এটা অপারেশন করে ফেলবো। তবে পেশেন্টকে ফিট থাকতে হবে। তোর একটা অনেক বয়স্ক লোক 70 আপ 80 হার্নিয়া, তারপরে হচ্ছে ওর কোমরবিডিটি আছে, কোনো হার্টের সমস্যা আছে বা ডায়াবেটিস করে খায় আনকন্ট্রোল, ওই ক্ষেত্রে তোমার অপারেশন মানে ঠিক আছে। যদি বয়স্ক হয় বললাম তোমাকে রিস্ক বেনিফিট রেশিও চিন্তা করতে হবে যে আমি অপারেশন করলেও বেনিফিটেড হবে কিনা, নাকি আর ওর ক্ষতি হবে। সেক্ষেত্রে তার মানে তোমার পেশেন্ট যেটা করবে তোমাকে ওই হিসেবে একটু বুদ্ধি করে আনসার করতে হবে, ঠিক আছে? যদি একদম বয়স্ক পেশেন্ট দেখো যে ইয়া বলছে স্যার আমাকে আগে কোমরবিডিটি অ্যাসেস করতে হবে, পেশেন্ট যদি কোমরবিড হয়, ওর যদি হার্টের কোনো প্রবলেম থাকে আমি ইসিজি করে সেক্ষেত্রে আমি ওয়েট করতে পারি। আর ইয়াং পার্সন দেখলে তুমি বলবা যে হ্যাঁ স্যার করে ফেলবো। যদি বলে কেন করবো, তখন বলবো স্যার যে কোনো সময় অবস্ট্রাকশন হতে পারে, সেজন্য আমি রিস্ক নিব। আর স্যার যদি বলে হ্যাঁ কনজারভেটিভ দেওয়া যায় না, হ্যাঁ কনজারভেটিভ অপশন আছে পেশেন্টকে, সেক্ষেত্রে তোমার হচ্ছে কি কাউন্সিলিং করতে হবে যে এটা যে কোনো ভাবে পেশেন্ট যদি করতে না চায় আর পেশেন্টকে তার জোর করে করাতে পারবো, পেশেন্টকে আমি অপশন বলবো
পেশেন্ট যদি করতে না চায় সেক্ষেত্রে আমাকে কাউন্সিলিং করে দিতে হবে, যে কোনো সময় অবস্ট্রাকশন হয়ে যেতে পারে, পেন বা এরকম হতে পারে, মানে ওকে সব কমপ্লিকেশন গুলো আমাকে এক্সপ্লেন করে দিতে হবে। কিন্তু আমি বলার সময় হার্নিয়ার অপারেশনের কথাই বলবো, তখন জিজ্ঞেস করবো অপারেশন কি কি আছে, হার্নিওটমি, হার্নিওপ্লাস্টি, হার্নিওপ্লাস্টি। বেলি ল্যাবে একটা সুন্দর করে একটা চার্ট দেওয়া আছে কি কি অপারেশন আছে হার্নিয়া। শুধু এভাবে যেটা বলছি ওটা না, ওখানে আছে ল্যাপারোস্কোপিক করা যায়, পুরো একটা বক্স দেওয়া আছে, বক্সটা বলবো, ঠিক আছে? আমাকে পেজ নাম্বার বলে দিন। এক 1034 পৃষ্ঠা, 1034 পৃষ্ঠা আছে। এখানে আরেকটা জিনিস জিজ্ঞেস করতে, ওই স্যাকটাকে কেটে মানে ওপেন করার, এটাই হচ্ছে হার্নিওটমি। আমরা ডাইরেক্টলি সাধারণত হার্নিওটমি করি না, ডাইরেক্ট স্যাকটা একদম ডাইরেক্ট ঢুকাই দিলেই হয়ে যায়। ইনডাইরেক্টলি সাধারণত হার্নিওটমি করি, এই কথাটাও জিজ্ঞেস করতে পারে। আরেকটা জিনিস দেখবা, আরেকটা হচ্ছে একটা টাইপস আছে হার্নিয়া কমপ্লেক্সিটি, অ্যাকর্ডিং বাই কমপ্লেক্সিটি, এই বক্সটা একটু করবো। ঠিক আছে, আর কিছু লাগবে বলে মনে হয় না। আমাদেরকে তাহলে আরেকদিন হাইড্রোসিনটা বলে দেবো, তারপরে পরীক্ষা নিয়ে এখন আসো 14 Yes, ma'am. পনেরো, প্রেজেন্ট ম্যাম। 16, Present, ma'am. 17, Ma'am. 18, Present, ma'am. 19, প্রেজেন্ট ম্যাম। 20, প্রেজেন্ট ম্যাম। 21, Present, ma'am. 22, প্রেজেন্ট ম্যাম। 23, প্রেজেন্ট ম্যাম। 24, প্রেজেন্ট ম্যাম। 25, Yes, ma'am. প্রেজেন্ট ম্যাম। 39, 39, ম্যাম 39 এর প্রবলেম হচ্ছে জানাইছে। ম্যাম রোল 14 প্রেজেন্ট ছিল। 14 তো দিছি, 15, 15 আছে নাকি? প্রেজেন্ট ম্যাম। আছে তো, 15 তো আমি অ্যাবসেন্ট কথা বলছি। আচ্ছা 40 তৈবা প্রেজেন্ট টিচার। আসো, সঞ্জিদা, প্রেজেন্ট ম্যাম। তারপরে হাফসা, 42, 43, ম্যাম 42 প্রেজেন্ট আছে, ওর হয়তো নেট প্রবলেম, পার্টিসিপেন্টের শো করতেছে। তারপর 44, Present, ma'am. 45, প্রেজেন্ট ম্যাম।
46, প্রেজেন্ট ম্যাম 47. Present, ma'am. এই আজাহার, তোমার তুমি অ্যাবসেন্ট কেন বলো তো দেখি আমাকে একটু। ফোন যাবে কিন্তু বারবার, বুঝছো? আর ফোন Yes, দেওয়া ma'am. স্টার্ট করবে আজকে কালকে। তোমার তো যেভাবে ফোন দেখতেছি তোমার তো মনে হয় 75% হবে না। 40, Yes, ma'am. 48, 49, প্রেজেন্ট ম্যাম 50. প্রেজেন্ট ম্যাম আপনি সবাই প্রেজেন্ট আছে। ঠিক আছে, কালকে দেখা হবে তাহলে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ম্যাম আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।